প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম সারাটা অনুষ্ঠান জুড়েই সঞ্চালনে থাকবো আমি, মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণ করবেন আজকের অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়াইনঘাট এই প্রতিষ্ঠানের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি গোয়াইনঘাটে কৃষি পণ্য উৎপাদন, বিপণন, কর্মসংস্থান, বিশেষ করে বেকার যুব সমাজের একটি কর্মসংস্থান হিসাবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি আমরা। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের জাতীয় পত্রিকা এবং স্থানীয় পত্রিকা এসছে আজকে স্টুডিওতে। জাতীয় পত্রিকা মানবজমিন, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ। আমরা পত্রিকার প্রধান প্রধান খবরগুলো পড়ে শোনাবো, অর্থাৎ খবর শিরোনাম পড়বো, অতিথির কাছ থেকে আজকে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো। হাতে নিচ্ছি প্রথমেই জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 13 আগস্ট 2026, 29 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 29 সফর 1448। আর এখন বর্ষাকাল চলছে। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 25 এবং সূর্য অস্ত যাবে 6টা 33। মানব জমিনের প্রথম খবরটা যেটা পড়ে শোনাচ্ছি, বাংলাদেশ ভারত দৌড়ঝাঁপ কূটনীতি। এটা নিয়ে আমরা কয়েকদিন থেকে পত্রপত্রিকা সহ মিডিয়াতে দেখছি। আজকে ফলাও করে কথাটি লেখা হয়েছে। নতুন রল হচ্ছে প্রধান এখানে আসছে, তারপর রাষ্ট্রদূত নিয়ে, এবং 30 মিনিটের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আবার দিল্লিতে চলে গেছেন। জানি না এটার কি ভবিষ্যৎ আসছে, আমরা আশা করব একটা ভালো কিছু যেন আমরা পাই এখান থেকে। লোডশেডিং দুর্ভোগ, নিরাপত্তা চেয়ে চিঠি, স্টাফ রিপোর্টারের খবর যেটা, বিদ্যুতের লোডশেডিং কমছে না, তীব্র গরমের মধ্যেই লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ। গত কয়েকদিনের যে অবস্থা তার একটি হালত তুলে ধরা হয়েছে এখানে। সিলেটের পত্রিকায় আরো বেশি করে খবরটি এসছে। সিলেটে গতকালকে যে দুর্বিশ্ব ঘটনাটি ঘটেছে, মেঝেতে ছড়িয়ে ছিটে ছিল 3 গলাকাটা দেহ। সিলেট নগরীর প্রাণকেন্দ্রে শাহিদগাঁ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বিস্তারিত আমরা সিলেটের পত্রিকায় এটা আলোচনা করব। অপর পৃষ্ঠায় মানব জমিনের সারাটাই সম্পূর্ণ দুর্ঘটনার খবর, নেতিবাচক খবর বলা যেতে পারে। নিউ মার্কেটে চাঁদাবাজি নিয়ে যুবদল ছাত্রদল সংঘর্ষ, আহত 20। পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টা, নেপথ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব। চাঁদা না পেয়ে প্রকৌশলীর উপর যুবদল নেতার হামলা, খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা। 2 শিশুকে হত্যার স্বীকারোক্তি, অভিযোগে বাবা গ্রেপ্তার। হাম উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু। বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ, সাভারে একের পর এক বোমা উদ্ধার, আতঙ্ক। সব মিলেই যেন একটা খবর না বেখবর বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে একটি খবর, আমাদের বিশেষ ব্যক্তিত্ব অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, আয় বৈষম্যে অর্থনীতিতে সংকট আরো বাড়ছে। এটাও ওই ধরনেরই একটি মৃত্যুর মতনই খবর বলা যায়। সব মিলিয়ে মৃত্যু, আতঙ্ক, বোমা, চাঁদাবাজি, হত্যা, এই নিয়েই এই জাতীয় পত্রিকা মানবজমিন খবর করেছে। আর একটি খবর প্রথমে যেটা পড়ে শুনেছি, যে বাংলাদেশ ভারত দৌড়ঝাঁপ কূটনীতিতে, এটার উপর একটু আলোচনা করে আমরা পিছনের। ধন্যবাদ মিলন ভাই। আসলে বাংলাদেশ ভারত যে দৌড়ঝাঁপ কূটনীতি চলছে কয়েকদিন থেকে, সেটাতে বাংলাদেশের একটা স্ট্যান্ড, এটা খুবই ইতিবাচক স্ট্যান্ড ছিল, পজিটিভ স্ট্যান্ড ছিল। আমি যেটা বলেছিলাম আর আগেও একটা অনুষ্ঠানে, যে প্রতিবেশীর সাথে দেন দরবার চলবে, কিন্তু মুখ দেখাতে কি বন্ধ হবে না, এটা হচ্ছে কূটনীতি। হ্যাঁ, আলটিমেটলি দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন এবং সম্মেলনে যোগদান করছেন। এইটাই দরকার ছিল একটা স্ট্যান্ড নিয়ে ভারতের কাছ থেকে আমাদের যে আত্মসম্মান বোধ, এগুলাকে উদ্ধার করা। এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ এই দিক দিয়ে কূটনীতিতে বেশ সাকসেসফুলি কাজ করেছে, যেখানে প্রধান আসছেন এবং আমাদের হাই কমিশনার যিনি আছেন দীনেশ ত্রিবেদী, উনি আলোচনা করেছেন, আবার হ্যাঁ মোদির সাথে আলোচনার জন্য চলে গেছেন।
এবং আলোচনা করেছেন। আলটিমেটলি একটা পজিটিভ মুড নিচ্ছে মনে হচ্ছে। আমরা আশা করব এটা যাতে পজিটিভ মুড থাকে, বজায় থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদান করেন, বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন, এইটাই দরকার। বিশ্বের বড় বড় নেতাদের সাথে কিন্তু হ্যাঁ, একটা দেখার এটাই একটা দরকার। সুযোগ নেই। আপনার সমস্যাটা এখানে তুলে ধরার জায়গাটা হচ্ছে এই প্ল্যাটফর্ম। এইসব সমস্যা এখানেই তুলে ধরতে হবে। যেমন আমরা আগেও উল্লেখ করেছি, প্রফেসর ইউনূস মোদির সাথে আলোচনার মধ্যে সবগুলো ইস্যু উনি তুলে ধরেছেন। এইটা হচ্ছে সাহসের ব্যাপার, এইটা হচ্ছে নিগোসিয়েশন স্কিল। আপনার সমস্যাগুলো আপনি তুলে ধরবেন এবং এইটা তুলে ধরার মতো সাহস থাকতে হবে আমার। এর আগে কিন্তু আমরা অনেকবার দেখেছি ভারতের সাথে বিভিন্ন আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলা, অনেক ইস্যুগুলা মানে কনসিল করে যাওয়া হয়েছে। এরকম কনসিল না করে সবগুলা ইস্যুকে সামনে নিয়ে আসা দরকার, আলোচনা করা দরকার, আরো 10 জনকে শোনানো দরকার। এইটা হচ্ছে সিস্টেম, কূটনীতির সিস্টেমটা যেটা মেনটেন করেছে বাংলাদেশ এই পর্যন্ত পজিটিভলি, এবং আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করবেন এবং পজিটিভলি এটাকে ডিল করবেন। ধন্যবাদ আপনাকে। একটা বিশেষ দিক ছিল এখানে, প্রধানমন্ত্রী একা প্রায় আধা ঘন্টা রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছে। এখানে অন্য কোনো সরকারের কোনো কর্মকর্তা বা মন্ত্রী পরিষদের কেউ সেখানে না, এটা এটা হয়, এটা হয়, এটা হওয়া উচিত। যে খবরটি বললাম যে সারাটা পৃষ্ঠা বলেই খুন খারাপি, চাঁদা ইত্যাদি দিয়েই আনা। এখন এখন প্রশ্ন হচ্ছে দেশে কি স্বরাষ্ট্রমন্ত্রী আছে? আমার তো সেটা মাঝে মাঝে সন্দেহ হয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কিনা। যেখানে চাঁদাবাজি নিয়ে নিউ মার্কেটে একটা প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ হচ্ছে যুবদল এবং নিজেদের দলের মধ্যে, যুবদল ছাত্রদের মধ্যে, এটা হবেই স্বাভাবিক। অন্যায় অবৈধ টাকা উপার্জন করতে গেলে এটা সংঘর্ষ হবেই, সংঘর্ষ হওয়াটা পজিটিভলি এটা হতে পারে, বাট অবশ্যই হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কিনা। উনি কি শুধু সংবিধান বিশেষজ্ঞ হিসেবে থাকবেন না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন? ওনার ইভ্যালুয়েশনটা করা দরকার তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ইভ্যালুয়েশন করে সাথে সাথে স্টেপ নেওয়া দরকার। এইগুলাকে আপনার জিয়ে রাখলে তো সমাধান হবে না। এই দেশে মানুষ বড় চরম কষ্টে আছে। দেশের মানুষ চরম কষ্টে 5 আগস্টে যোগদান করেছে। দেশের মানুষ নিজের জীবন বাজি রেখে 5 আগস্টে একটা পরিবর্তনের জন্য। এই যদি হয় পরিবর্তন, তাহলে এই পরিবর্তন তো আমাদের দেশের মানুষের কাম্য না। এই যে ধরেন আপনি, এই যে বিদ্যুতের জন্য নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে, ওই যে গ্রামীণ যেটা বিদ্যুৎ কিনা ওইটা পল্লী বিদ্যুতের তারা নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছে যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। কারণ লোডশেডিং এমন জিনিস যে মানুষের জ্বালা উঠে গেছে, যে কোনো সময় হামলা হতে হ্যাঁ। পারে সেখানে। এই প্রাসঙ্গিক ভাবে আরেকটা জিনিস উল্লেখ করি, আবার কিন্তু একই সিদ্ধান্তে যাচ্ছে, একটি ভুল সিদ্ধান্তে যাচ্ছে, সেটা হচ্ছে শপিং মল মার্কেট 8টার মধ্যে বন্ধ। এইটা এইটা মানে এমন জিনিস যে মানুষ যখন পরন্ত মানুষটা কিছুই বুঝে না, হ্যাঁ, যেমন পাগলামি শুরু করে দেয়। এইরকম অর্থনীতির এই অবস্থা, অর্থনীতিতে কোনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তই আসছে না, এলোমেলো সিদ্ধান্ত। শপিং মল বন্ধ ছিল কয়েকদিন, হ্যাঁ, দেশের অর্থনীতির কি অবস্থা হয়েছে দেখা যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখেন, ব্যাংকের খেলাপি ঋণের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, এই খেলাপি ঋণের গত 6 মাসে 3 মাসে প্রচুর বেড়েছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে মানুষের সঙ্গতি নেই মিলন ভাই। যে ঋণ নিয়েছে সে কেমনে ব্যবসা না করে দিবে কেমনে? খবর আছে ব্যবসা নিয়ে এই যে আপনি বন্ধ করে দিলেন, মার্কেট বন্ধ করে দিলেন, মার্কেট বন্ধ করে দেওয়াতে আলটিমেটলি তো ব্যবসা বাণিজ্য শেষ করে দিলেন। হ্যাঁ, মানুষ তো যেভাবে পারুক, এই যে এখন যে ইলেকট্রিসিটি নাই, লোডশেডিং এর মধ্যে মানুষ গায়ের পিঠে জ্বলছে, মানুষ গ্রামে ঘর্মাক্ত হয়ে মানুষ কাজ করতেছে, করুক, মানুষকে কাজ করতে দেন। মানুষকে বাধা দিচ্ছেন কেন, বন্ধ করে দিচ্ছেন কেন? সে কি ঘরে গেলে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে? ঘরে গেলে কি কারেন্ট ইউজ করবে না সে? এটা কেমন কথা? হ্যাঁ, এরপরেও আমি এটা নিয়ে অনেক আলোচনা দেশের জন্য ঠিক আছে। অনেক এই যে খবরগুলো হচ্ছে মাদক পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টা, নেপথ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দণ্ড, সাভারে একের পর এক বোমা উদ্ধার, এই যে অবস্থা, চাঁদা আদায় প্রকৌশলী যুবদলের হামলা, আপনি চিন্তা করেন। আবার যুবদল এই দেশে হত্যা করা হয়েছে। এটা হত্যা হবেই তো, হত্যা তো হবেই। কিন্তু বিষয়টা হচ্ছে এই হত্যা হওয়াতে আমাদের কোনো দুঃখবোধ নেই। কারণ হচ্ছে এগুলা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আসবে। মানুষ যখন পারবে না তখন রিপার্কেশন করবে, মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষের কোনো উপায় থাকে না, তখন তো রিপার্কেশন করবে। আপনি প্রকাশ্যে চাঁদাবাজি করছেন, এই চাঁদাবাজি লাইসেন্স টু চাঁদাবাজি কে দিয়েছে আপনাদেরকে? স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনই প্রশ্ন করা উচিত, প্রধানমন্ত্রী ডেকে এখনই প্রশ্ন করা উচিত, তাকে ইস্তফা দেওয়ার কথা বলা উচিত এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দক্ষ লোক তাকে দেওয়া উচিত। এইভাবে তো একটা দেশ চলে না। এইভাবে একটা দেশের ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। এই দেশ থেকে মানুষ পালাতে চাইবে, পালাতে চাচ্ছেও। মানুষ থেকে সমুদ্র পথে নিজের জীবন বাজি রেখে এই দেশ থেকে পালাচ্ছে। এটা কি মানুষের দেশ? এটি চিন্তা করতে হবে। আর একটি কথা, সুনামগঞ্জের একটি ঘটনা আমরা আগে শুনেছি, 2 শিশু পানিতে পড়ে মারা গেছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে এটা মারা না, এটা একটা তাদেরকে
মারা হয়েছে, হত্যা করা হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলা এইটা একটু আলোচনা জানি না এই ঘটনাটা এটা একটু আলোচনা করি। এটা আসলে আমাদের মেন্টাল হেলথ এর অবস্থা খুব দুর্বল। এখানে দেখেন সিলেটে একটা হত্যাকাণ্ড হয়েছে, এটা নিয়ে লোকাল অনেক অনেক নিউজ আসছে। এর মধ্যে আমরা আলোচনা করে ফেলি যখন জাতীয় পর্যায়ে আসছে নিউজটা। এই যে অ্যাক্সিডেন্টাল ব্যাপার যদি এমন হয়ে থাকে, আসলে কাজের মেয়ের সাথে সম্পর্কের ভিত্তিতে কাজের মেয়েকে হত্যা এবং এটা দেখে ফেলাতে আপনার মা বাবাকে হত্যা যদি এটা হয়ে থাকে, তাহলে এইরকম সিচুয়েশনে মানুষকে সচেতন করার জন্য এইরকম সিচুয়েশনে মানুষকে সচেতন করার জন্য কিছু বলা হয় যে আপনার ঘরে যখন ডাকাত ঢুকে যাবে আপনি কি করবেন, এই বিষয়ে কোনো সচেতনতা আছে? আপনি কি প্রমাণ বলবেন যে হ্যাঁ তুমি তো অমুক, এটা বলবেন, অথবা তাকে চিনা বান করবেন? এইসব বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে না। এগুলোর জন্য কর্মশালার দরকার। হ্যাঁ, কর্মশালার দরকার এবং মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের জন্য আমাদের ইমাম শ্রেণী যাদের কাছে মানুষ প্রায় প্রতি শুক্রবারে যায় কথা শুনে, তাদের এইসব ব্যাপারে দক্ষতা দরকার, কথা বলার দক্ষতা দরকার। আবার এরা এলোমেলো কথা বললে সমস্যা তৈরি করবে। হ্যাঁ, এলোমেলো কথা না বলে লেখাপড়া করে একটা দক্ষভাবে কাউন্সেলিং করা দরকার। তারা প্রতি শুক্রবারে, আমাদের তো সুবিধা আছে, মসজিদে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মসজিদে যায়। হ্যাঁ, এটাকে ডেকে নিতে হয় না, আল্লাহর ডাকেই মানুষ মসজিদে যায়। সেখানে যাওয়ার পরে এই কনসেশন তৈরি করা যেতে পারে। এই যে 2টা শিশুকে হত্যা স্বীকারোক্তি, অভিযুক্ত বাবা গ্রেপ্তার। হ্যাঁ, হত্যার স্বীকারোক্তি কেন হলো? এটা মেন্টাল হেলথের সমস্যা, মানসিক সমস্যা, ভারসাম্যহীন মানুষ। এর আগে আমরা দেখেছিলাম যে হ্যাঁ ওই ইব্রাহিম এবং ওই যে কুরবানির বিষয়টাকে উদ্বুদ্ধ হয় একজন এসে তার বাচ্চাকে কুরবানি করবে। হ্যাঁ, এরকম মানসিক সমস্যা তৈরি হয়। তো তৈরি হলে এইগুলোকে আসলে কাউন্সিলিং করা দরকার, সঠিকভাবে গাইডলাইন দেওয়া দরকার। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মসজিদ গুলোতে ফেরকাবাজি প্রচুর, এই ফেরকাবাজি পেছেই সবাই থাকে। বা ইসলামের ধর্মীয় ভালো মেসেজ গুলা বা যে কোনো ধর্মের ভালো মেসেজ গুলা মানুষের সামনে আসে না। শুধু মানুষকে কিভাবে ভাগ করা যায়, গ্রুপিং করা যায়, মানুষকে দিয়ে কিভাবে দল বাড়ি করা যায়, সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। এই চিন্তাটা দয়া করে সবাই এক জায়গায় বসেন, এগুলা বাদ দেন। ধর্মের মূল চেতনা যেগুলা, এগুলো মানুষের সামনে প্রেজেন্ট করেন এবং মেন্টাল হেলথ কিভাবে ডেভেলপ করা যায়, এজন্য আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দুইটার একটা সমন্বয় দরকার। যারা ধর্মীয় বক্তা হবেন তাদের মধ্যে আধুনিক শিক্ষাও থাকতে হবে, তাদের সাইকোলজি জানতে হবে, হ্যাঁ প্যারাসাইকোলজি জানতে হবে, এবং সাথে সাথে আপনার ধর্মীয় চেতনার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সঠিক গাইডলাইন দিতে হবে। ধন্যবাদ। আমরা এই পত্রিকা শেষ করি, জাতীয় পত্রিকা শেষ করি, স্থানীয় পত্রিকা দেখে আসি। আসলে স্থানীয় পত্রিকার বিশেষ খবরটা অন্তত আপনার বিশ্লেষণের মধ্যে অলরেডি চলে আসছে, তারপরও পড়ে শোনানোর চেষ্টা করছি। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার, স্বামী স্ত্রী গৃহকর্মীকে গলা কেটে হত্যা, তাদের ছবি সহ খবরটি এসছে। হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্ন। যে হত্যা করেছে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বাবুল নামে একজনকে, তার ছবি সহ খবরটি এসছে। দিরাই পিতার হাতে 2 শিশু খুন, যেটা আমরা জাতীয় পত্রিকায় আলোচনা করলাম, সেই খবরটি এখানে আবারও এসছে। 4 নদীর পানি বাড়ছে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ 4টি নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ বন্যার একটি পূর্বাভাস আমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছে। গণটিকার পরও থামছে না হামি মৃত্যু, সাগরে লঘুচাপ, বৃষ্টি কি বাড়বে? রাষ্ট্রপতি নির্বাচন মনোনয়ন দাখিল আজ। লোডশেডিং এ জনরোষ সংখ্যা, পুলিশকে চিঠি দিয়ে 80 পল্লী বিদ্যুৎ সমিতির, এটা অলরেডি আপনি বিশ্লেষণ করেও ফেলেছেন। আরো খবর, শপিং মল মার্কেট রাত 8টার বন্ধ, অলরেডি আলোচনা চলে আসছে, এটা বিশ্লেষণও সুন্দর হয়েছে। সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীকে সিলেটের ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভিনন্দন, একজন নতুন নেতৃত্ব সিলেটের ওয়াসার ব্যবস্থাকে উন্নত করবে, এই প্রত্যাশা তার প্রতি আমাদের রইল। সিলেটে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিবে ম্যাটারনাল এইড, সিসিকে এর সঙ্গে চুক্তি। এই যে এগুলো মানবিক কিছু কাজ যখন এগিয়ে আসে সমাজ, তখনই সমাজের ডেভেলপমেন্ট হয়। আতঙ্কের আর এক নাম প্রাণঘাতী ইবোলা। প্রাণঘাতী বলে এই জায়গায় আবার এটা কি আগে ছিল? আগে ছিল ওই যে মানে থাইল্যান্ড এসব দেশে খুব মারাত্মক অবস্থা ছিল, আবার আসছে ঘুরে ফিরে। তাহলে আমাদের দেশে বোধহয় খুব একটা আসে নাই, 2-4 জনের হত্যাকাণ্ড হয়েছে, মৃত্যু হয়েছে। তো লতিফ ভাই, প্রথম পৃষ্ঠায় প্রথম যে খবরটি, রায়নগরে ট্রিপল মার্ডার, সিলেট স্তম্ভিত। আসলে সিলেট কালকে কিন্তু স্তম্ভিত। বিষয়গুলা আসলে এমন, যেমন মনে করেন কাজের মেয়েদের সময় কাটে কেমনে, কাজের মেয়েদের সময় কাটে নাটক দেখে।
এই নাটকগুলোতে আমাদের কি করা হয়, আসলে প্রেমে একটা উদ্বুদ্ধ করা হয়। নাটকগুলো হচ্ছে প্রেমের একটা পাঠশালা। হ্যাঁ, প্রেম কিভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইগুলো উদ্বুদ্ধ করে। এবং আলটিমেটলি কাজের মেয়েরা যেরকম মানে ধর্মীয় চেতনা বা এগুলার নিয়ম নীতি এগুলা থেকে বঞ্চিত থেকে তারা ওই প্রেমের জন্য দেওয়ানা হয়ে যায়। এবং আলটিমেটলি এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমি নিজেও সাফার করেছি, দেখেছি যে এরকম হয়, কাজের মেয়েদের এই সমস্যাটা হয়। তো আলটিমেটলি এইগুলাতে একটু সতর্ক থাকা দরকার। এই ছেলেটা যেহেতু ঢুকছে, আমি এইটা হয়ে গেছে হত্যাকাণ্ড, আমি এটা বলছি না, বাকি সবার উদ্দেশ্যে বলছি। একটা ছেলে একটা বাসায় কেমনে আসে, আসা যাওয়া করে, কেমনে প্রেম করে, কেমনে এইটাকে এই পর্যায়ে নিয়ে যায়, এইসব বিষয় আসলে বাসার মালিকের মানে সবগুলা ব্যাপার আসলে এখানে তারা দুইজনই বয়স্ক, গৃহকর্তা গৃহকর্মী বয়স্ক, এখানে অন্য তাদের যুবক ছেলেরা সবাই দেশের বাইরে। সবাই একটু মা বাবার প্রতি খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস বলেছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে যায় তখন আপনি নিজেকে সেভ করবেন কিভাবে, এই টিপস গুলো আসলে মানুষকে দেওয়া দরকার। যেমন একটা মেয়ে একবার একটা টিপস দিয়েছিল যে হোয়েন রেপ ইজ আনএভয়েডেবল এনজয়, এইটা টিপস দিয়েছিল যে রেপ যখন আনএভয়েডেবল হয়েছে তখন নিজেকে শেষ করে দেওয়ার দরকার নেই, বরঞ্চ এনজয় করো। হ্যাঁ, আপনি একটা ছিনতাইকারীর সামনে পড়েছেন, আপনি কি প্রটেস্ট করতে যাবেন না কমপক্ষে নিজেকে সেভ করবেন? সেভ করার জন্য যা করা দরকার সেটা করবেন। এই জিনিসগুলো টিপস গুলো ইম্পর্টেন্ট। ঘরে ডাকাত ঢুকে গেছে, আপনি নিজেকে সেভ করবেন কিভাবে? আপনি কি ডাকাতকে বলবেন এই বেটা তুই ডাকাতি করতে আসিস, আমি তোকে চিনি, হ্যাঁ তোর বাপ অমুক ছিল তমুক ছিল, এগুলো বলবেন? এইসব টিপস তো মানুষের জানা নেই। এগুলাকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এটা কোনো সরকারের আসলে করা সম্ভব না। এটা হচ্ছে একটা পার্সোনাল সমস্যা, যদি সেরকম হয়ে থাকে পার্সোনাল সমস্যা হয়েছে, তবে আরো গভীরে যেতে হবে। সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সাথে সাথে বিচারের ব্যবস্থা করতে পারে, এবং এই বিচারটাকে সাথে সাথে দেরি না করে। একটা ভালো দিক, পুলিশ কিন্তু ধরে নিচ্ছে, ধরে নিচ্ছে, কিন্তু বিচারটা যাতে সাথে সাথে হয়, বিচারটা যাতে হ্যাঙ্গিং করে না হয়, বছরের পর বছর ঝুলিয়ে রাখা না হয়, এবং আপিল পুনরাপিল এইসব জিনিস যাতে না হয়। বিচারটা যাতে প্রয়োজনে বোর্ড করে, এইসব জিনিস আমি আগেও বলেছিলাম, বোর্ড করে একটা টেবিলে রায় দেন না কেন। আপনারা যারা যারা ইনভলভ হবেন, যাদের কাছে আমার আপিল যাবে, তারা একটা টেবিলে আসেন, একটা টেবিলে এসে একবারে রায় দেন, রায়টা যাতে সাথে সাথে কার্যকর হয়। বিশেষ করে এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো। সারাটাই নেগেটিভ, কিন্তু একটা পজিটিভ এখানে আমি একটা লক্ষ্য করছি লতিফ ভাই, যে পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নিলে যে ভালো কিছু করতে পারে তার একটা প্রমাণ কিন্তু পুলিশ কিন্তু সবই পারে, পুলিশ সবই পারে। পুলিশ প্রশাসন কালকের এই কাজ স্যালুট জানাই। হ্যাঁ, পুলিশ প্রশাসন সবই পারে। পুলিশকে যদি আপনি পারতে দেন তাহলে সবই পারবে। পুলিশ পারে না এমন কোন জিনিস নাই। পুলিশের এটা আর এক পুলিশকে পারতে দিতে হবে। পুলিশকে যদি আপনি ম্যানিপুলেট না করেন, পুলিশকে যদি ইউজ না করেন, তাহলে পুলিশকে ক্ষমতা দিলে পুলিশ সবই করতে পারবে। আমরা শেষ করবো এই খবর, অন্য খবর যাব। যিনি মারা গেছেন উনি হচ্ছে আব্দুল সাত্তার নাম, ওনার মূল বাড়ি হচ্ছে বিয়ানী বাজারের খাজনায়। সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক একজন ডাইরেক্টর ছিলেন, অত্যন্ত নামাজি মানুষ ছিলেন, একজন ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেল। তার রুহের মাগফিরাত কামনা আল্লাহ যেন জান্নাত এবং শহীদি দরজা ওনাকে দান করে। আর শেষ পৃষ্ঠায় আসছি, জালালাবাদের শেষ পৃষ্ঠায়, মালয়েশিয়ায় 370 বাংলাদেশের সহ সহস্রাধিক অভিবাসী আটক। এই যে মালয়েশিয়া নিয়ে অনেক আমাদের নতুন সরকার আসার পরে কিন্তু আবার অভিবাসী আটক হচ্ছে। এখানে সরেজমিনে পরিদর্শন এসেছে প্রশাসক, সংস্কার করে উন্মুক্ত করা হবে উপশহর স্লিপ ব্লকের খেলার মাঠ। সিলেট কর্মশালা বিসিক চেয়ারম্যান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে, করা হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসতে এগুলো আমি মনে করি। মেধাবীদের দেশ গড়ার কারিগর হতে হবে, আবার এখানে হতে হবে এমপি এমরান। আমরা করিয়ে দেখিয়ে দিই, সেটা আমরা দেখতে চাই। মাস না যেতেই উঠে গেছে 2.25 কোটি টাকার কার্পেটিং। এই যে কাজের হালত হতে হবে, যেটা আর কি সরি। গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, অবিত। রায়নগরে ট্রিপল মামলা ঘটনাস্থলে পরিদর্শনে জামাত নেতৃবৃন্দ, নিজের ঘরেও মানুষ এখন নিরাপদ নয়, ফখরুল ইসলাম। এই ব্যাখ্যাটা মোটামুটি আপনি দিয়েছেন। সরকারের করার এখানে ঘরের ভিতরে কি করবে সেটা পরে করতে পারবে। যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে, কামাল হোসাইন এমপি। আজকে প্রত্যেকটি এমপি বা কর্মকর্তাদের হতে হবে এই কথা দিয়েই খবরটুকু পরিবেশন করা হয়েছে। আমরা এই হতে হবে জিনিসটাকে আমরা
হচ্ছে আমরা দেখবো। এই প্রত্যাশা রেখে সমস্যাটা হচ্ছে আপনার কাছে আসছে মিলন ভাই, সমস্যাটা আমি হচ্ছে হবে শুনতে চাচ্ছি। না, বলছি আমি হবে যে হবে তো ভবিষ্যৎকালে, আমরা ভবিষ্যৎকালে বাঁচবো কিনা? দেশে যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি শুরু হয়েছে, আমরা কি ভবিষ্যতে টিকতে পারবো না অকাল মৃত্যু হবে সেটা আমি জানি না। তো আমরা এই হবে চাই না, চাই যে হচ্ছে, হ্যাঁ করা হয়েছে এইটাই বলবেন, এইটাই চাই। না, একটা হতে হবে জিনিসটা নিয়ে এটা- আসছি আমি। এটা আমরা- আসছি, আসছি, এই যে আমরা- দেখেন একটা বছর ভাই, যেটা হয়েছে সেটা আমরা 2 মাস আগে রাস্তা হয়েছে, কার্পেটিং উঠে যাচ্ছে। এই যে হতে হবে, এটা হবে, তারও তো একটা এটা হবে না কেন? আমি আজকে একটা পত্রিকান্তরে খবর শুনলাম সকালে, একজন ডিসি চট্টগ্রামে যাওয়ার জন্য উনি 70 কোটি টাকা ঘুষ দিয়েছে। যে 70 কোটি টাকা ঘুষ দিয়েছে সে তো হিসাব নিকাশ না করে ঘুষ দেয় নাই, এখান থেকে 700 কোটি টাকা বা 7,000 কোটি টাকা কামাই করার লালসেই দিয়েছে। এই অবস্থা যেহেতু চলছে আমাদের, আসলে একজন না, এখানে একজন হয়তো প্রকাশ্যে আসছে, কিন্তু এই যে বিষয়টা আমাদের চলছেই, আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে। যখন পত্র পত্রিকায় এসছে এডিসির বিরুদ্ধে ব্যবস্থা না হোক বলে আমি মনে করি। হ্যাঁ, যখন এইটা রক্তের মধ্যে ঢুকে গেছে, এখন এইটা দূর করতে হলে আপনার যা দূর না করলে এই কার্পেটিং টিকবে না। কার্পেটিং না টিকার কারণগুলো হচ্ছে এইটা। আসেন মালয়েশিয়া বিষয়ে, মালয়েশিয়া 370 বাংলাদেশ সহ সহস্রাধিক অভিবাসী আটক। আমি প্রফেসর ইউনুসের একটা বিষয় আটক হয়েছেন, আমরা প্রফেসর ইউনুসের একটা বিষয় উল্লেখ করি। উনি ইটালিতে বিভিন্ন ধরনের অবৈধ শ্রমিক বিভিন্ন হোটেলে কাজ করছে, উনি প্রশাসনের সাথে আলাপ করলেন, বললেন এরা অবৈধ হিসাবে চলে আসছে, আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেন। এবং তারাও একমত হলো, যেহেতু চলে আসছে, আমরা ইতালিতে কোনো মানুষ রিটার্ন দেয় না এরপরে। এখন আমাদের ডিপ্লোমেসিটা এমন হওয়া উচিত, যারা অবৈধভাবে আছে তাদেরকে আপনারা কোনোভাবে বৈধ করে নেন। তারা তো আসছে আপনাদের প্রয়োজনে। দেখেন এখন আপনার যে অবস্থা, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছি, জাপানকে বাঁচাবে বাংলাদেশ। এর কারণ হচ্ছে জাপানের জনসংখ্যা এখন মাইনাসে চলে গেছে, অনেক বেশি মাইনাস, এবং বয়স্ক লোকের সংখ্যা বেড়ে গেছে। তাদের বয়স্ক লোকের সার্ভিসের লোক নাই, খুবই অভাব। তাদের আপনার নাই, কাজের কৃষিকাজের লোক নাই, তাদের ড্রাইভার নাই। এখন এই লোকগুলো তো বাংলাদেশ থেকে দিতে হবে। এখন যারা মালয়েশিয়া আছে যারা বাংলাদেশি অবৈধ, কিন্তু মালয়েশিয়ার ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করছে। এখানে ডিপ্লোমেসিটা যদি স্ট্রং হয় তাহলে এদেরকে আটক রেখে করা হয়েছে, এদেরকে বৈধভাবে বৈধ করে একটা ব্যবস্থা করা যেতে পারে। আমি একটা কথা বলি, কিছুদিন আগে এখানে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, আমাদের শ্রম কল্যাণ প্রবাসী কল্যাণ মন্ত্রী গুলো, এই প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী গেল, সেখানে কি কোনো বরফ গড়লো না? এখানে এই ধরনের দুর্বিষহ ঘটনা কেমন করে? না, এটা হতে পারে, আটক করেছেন ঠিক আছে, এখন সম্পর্কটা তো ডেভেলপ যেহেতু আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কয়েকদিন আগেও আমাদের প্রধানমন্ত্রী আলাপ করেছেন এবং দেশের সমস্যার জন্য একটা পজিটিভ সমাধান নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা আশা করব আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে এই অবৈধ যারা আছেন তাদেরকে আটক করা হোক, কিন্তু তাদেরকে বৈধ করে ছেড়ে দেওয়া হোক, হ্যাঁ, যাতে দেশে রিটার্ন না করা হয়। ধন্যবাদ। আমরা প্রধানমন্ত্রী যে আশাটুকু আপনি ব্যক্ত করলেন সেটা যেন সাকসেসফুল হয় সেই প্রত্যাশা। এখন দেখেন ওই যে গ্যাস সংকট যেটা আছে, গ্যাস সংকট নিয়ে আমরা কথা বলেছি, আমরা পল্লী বিদ্যুতের যে সতর্কবাণীর কথা বলেছি। এখন এই বিষয়টা এত মারাত্মক, একটা সিনেমা ছিল মিলন ভাই, ওই যে বাঘাবাইনের একটা সিনেমা সত্যজিৎ রায় তৈরি করেছিলেন, একটা পিচাস সবগুলা ছোট বাচ্চাদের মেরে ফেলে, হ্যাঁ, বলি দিয়ে। তখন একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম বিক্রম। তো বিক্রম যখন জন্মগ্রহণ করেছে, তাকে তার পিচাসের যে গুরু আছে, গুরু বলছে বিক্রম আসবে তোমাকে শেষ করে দিবে। এক পর্যায়ে দেখলো বিক্রম নামে ছেলেটা আসছে এবং মিউজিক আসলো, বিক্রম আসছে, আলটিমেটলি পিচাসটা শেষ হয়ে গেল। তো আলটিমেটলি সরকার যদি গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান না করতে পারে তাহলে কিন্তু সরকারের জন্য, একটা গণতান্ত্রিক সরকারের জন্য বিপদ আসবে। জনরোষ থেকে বাঁচতে পারবেন না আপনারা, পুলিশ প্রশাসন গিয়ে পল্লী বিদ্যুৎকে বাঁচাতে পারবেন না। মানুষের যখন দেয়ালে পিঠ টেকে যাবে তখন মানুষ বাধ্য হবে রিভলিউশন করতে। আরেকটি কথা আমি বলতেই হয়, কয়েকদিন থেকেই আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী অনেক কোথাও বিদ্যুৎ ঘাটতি দেখছেন না, ওনার নিজের বক্তব্য না, উনি আবার প্রতিমন্ত্রী বলছেন যে এটা আছে এবং সমাধানের, এদের মধ্যে কোঅর্ডিনেশনের মার্ক হওয়া। আরেকটা বিষয় দেখেন, আমরা যাই বলি না কেন, আপনি রিপোর্ট দেখেন, একদম রিপোর্ট দেখেন, লোডশেডিং এর রিপোর্ট দেখেন। লোডশেডিং হাইয়েস্ট ছিল 2023-এ 3286 মেগাওয়াট, এরকম ছিল হাইয়েস্ট লোডশেডিং ছিল। এরপরে কিন্তু 5 আগস্টের পরের সরকার লোডশেডিং কে একদম মিনিমাম পর্যায়ে 1800 ইউনিটে নিয়ে আসছিল, হাইয়েস্ট ছিল 1800 ইউনিট। এখন কিন্তু আবার চলে গেছে 3196 ইউনিটের কাছাকাছি চলে গেছে, মেগাওয়াটের কাছাকাছি চলে গেছে। এই সমস্যাটা
সমাধান করতে হবে। সমাধানটা হয় স্বল্পমেয়াদী হয়, মধ্যম মেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়। আপনারা দীর্ঘমেয়াদী করে কিন্তু 2001-2007 মানুষকে অন্ধকারে রাখছে এবং সেই প্রতিমন্ত্রীকে এখন মন্ত্রী মর্যাদা দিয়েছে। আলটিমেটলি রেজাল্ট কিছুই হয় না। এখন যেটা হচ্ছে, আপনি আজকে ক্ষুধা লাগছে, আপনাকে আজকেই খেতে হবে। আপনি মধ্যমমেয়াদী প্ল্যান করে আগামী বছর খাবেন এই বলে আপনি আগামী বছর বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচতে হবে। আর বিদ্যুৎ আসলে এমন একটা জিনিস, বিদ্যুৎ ইকোনমিকে টোটালি স্পলিশ করে। বিদ্যুতের মাধ্যমে অনেকগুলো ভ্যালু এড হয়, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের অনেক লোকে বলে বিদ্যুৎকে ভর্তুকি এইসব কথা বলে, কিন্তু বিদ্যুতের ভর্তুকিটা আসলে পজিটিভ। এই ভর্তুকির মাধ্যমে ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন হয়, মাল্টিপল এফেক্ট আসে, এই এফেক্টে কন্ট্রিবিউশন অনেক বেশি হয়। এই জিনিসগুলো আমাদের কমন সেন্সে আসে না। এই কথার মধ্যে দিয়ে সেজন্য বিদ্যুৎ সমস্যাটা আপনারা ইমিডিয়েটলি সমাধান করেন, না হলে দেশ টিকবে না। এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দোকানপাট বন্ধ করা, এইটা ইকোনমির 12টা বাজাবে। দয়া করে এটা থেকে সরে আসুন, দয়া করে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আজকের অতিথি যে পরিশেষে যে বক্তব্যটি, গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলায় যে কথাটি রাখলেন, আসলে একটি দেশ সুন্দরভাবে চলতে গেলে দেশের ডেভেলপমেন্ট, দেশের কলকারখানা উৎপাদন ব্যাহত হবে বিদ্যুৎ এবং গ্যাস যদি না থাকে। সেটাই আমাদের দেশে বর্তমান সংকট হিসাবে এটা তড়িৎ গতিতে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেছেন এবং আগামী প্রত্যেকটি সেক্টরে এটা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা আমরা দেখবো না, চেষ্টার ফল আমরা পাবো এই প্রত্যাশা রেখে। আর বিশেষ করে যে আজকে সিলেটের যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনা ঘটলো, এই ধরনের পুনরাবৃত্তির জন্য না ঘটে এবং সুষ্ঠুভাবে এটার বিচার যেন হয়, উদাহরণস্বরূপ একটা বিচার যেন হয়। পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে সাথে সাথে যেভাবে ধরলো, এর বিচারের প্রক্রিয়ার জন্য আইন বিভাগটা সেভাবে একটা সম্পন্ন করে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও আজকের সম্প্রচারে সহযোগিতা করলেন পিএন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, গোয়াইনঘাটের প্রতিষ্ঠানের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।